শাকিল, যদি শুনতে পেয়ে থাকেন একটু জানতে চাই, নিরাপত্তার কথাটি আসলে বলতেই হয়, কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন সেটি আগে প্রথমে আমাদের জানাবেন। ধন্যবাদ ছোঁয়া। তারেক রহমান স্মৃতিসৌধে আসবেন বিকেল 4টা নাগাদ, এবং সে এমনটাই সময় ধরে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন একেবারেই সামনে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকে ভেতরে প্রবেশ করার অনুমতি থাকলে আসলে গণমাধ্যমকেও সেই জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তার সর্বোচ্চ কড়াকড়ি করা হচ্ছে। একেবারেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যেই ধরনের নিরাপত্তা বলয় থাকে আজকে কিন্তু সেই ধরনের নিরাপত্তাই দেওয়া হচ্ছে। র্যাবের সঙ্গে পুলিশ সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছেন পুরোপুরি। আর এই স্মৃতিসৌধের সামনে যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে বিএনপি নেতাকর্মীদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যদিও আশপাশের যে সংসদীয় আসনগুলো রয়েছে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, স্লোগান দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা মূলত আজকের এই অনুষ্ঠানটি জিয়া রহমানের সমাধির মতো এই অনুষ্ঠানটি তারা একেবারেই সীমিত রাখতে চাচ্ছেন, এবং শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাই ভিতরে প্রবেশ করবেন। এছাড়া এখানকার ঢাকা জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সেই সঙ্গে সংসদীয় আসনে যিনি প্রার্থী তারাই মূলত ভিতরে প্রবেশ করতে পারবেন। এর বাইরে সবার জন্য আসলে পুরোপুরি সংরক্ষিত রাখা হয়েছে, এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে এবং শৃঙ্খলার স্বার্থেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই নিরাপত্তার কড়াকড়ি। এবং তারেক রহমান এরই মধ্যে জিয়া রহমানের সমাধিস্থলে যাওয়ার পরপরই কিন্তু এখানে আসবেন। এখানে এসে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তিনি ফুল দিবেন এবং শহীদ বেদিতে ফুল দিয়ে তিনি এখান থেকে যাবেন। এবং তার এই সাভার স্মৃতিসৌধে আসার ঠিক সবশেষ সময়টুকু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা না গেলেও তিনি 2005 বা 2006 সালের দিকে সবশেষ সাভার স্মৃতিসৌধে এসেছিলেন। এরপর 111 সরকারের সময় তিনি আসতে পারেননি, এরপর তিনি তো আর নির্বাসিত জীবনই ছিলেন। সব মিলে প্রায় 19 থেকে 20 বছর পর কিন্তু তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এবং গতকাল তিনি বাংলাদেশে এসেছেন, সেই পরদিনই তার বাবা সাবেক রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার বীরুত্তম জিয়াউর রহমানের সমাধিস্থলে যাচ্ছেন। যার পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তিনি আসবেন, সে সম্মান জানাবেন। এবং আগামীকাল তিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যিনি শহীদ হয়েছেন, যে বলা হচ্ছে শহীদ ওসমান হাদির কবরও আগামীকাল তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেই পর তিনি জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ হয়েছেন, তাদেরকে দেখার জন্য তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে তিনি যাওয়ার কথা রয়েছে। এবং ছোঁয়া, আপনি হয়তো দেখতেও পাচ্ছেন যে নিরাপত্তার বাহিনীর সদস্যরা একেবারেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন। স্মৃতিসৌধের প্রত্যেকটা ফটকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তিনি যেই প্রবেশ পথ দিয়ে তিনি ভিতরে প্রবেশ করবেন সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের অনুমোদিত ব্যক্তিরা যেন ভিতরে প্রবেশ করতে না পারেন, আর সেই কারণে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। যদিও এই ঢাকা আসার পথে, অর্থাৎ সাভার আসার পথে প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি নেতা কর্মীদের আমরা অবস্থান দেখেছি। আশপাশের কেরানীগঞ্জ, ঢাকা 3 আসন এবং এইখানকার ঢাকা 19 আসনের বিএনপি নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু মূল সড়কের দুপাশেই দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছেন যানবাহন গতকালকে যেরকম একেবারেই ধীর গতিতে যাওয়া হয়েছিল তারেক রহমান বহনকারী যে বহর, সেটি আজকে কিন্তু সেটি করা হবে না। একেবারেই দ্রুততার সঙ্গে সাভার স্মৃতিসৌধে আসবেন এবং এখান থেকে এসে তিনি আবার দ্রুততার সঙ্গে তার যে বাসা গুলশানে সেখানে তিনি যাবেন। এবং আজকে রাতেই তার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, যদিও গণমাধ্যমকে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত তথ্য দেওয়া হয়নি। এছাড়া যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, যুগপৎ আন্দোলন করেছেন, সেই শরিকদের অনেকের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে। এবং সেই সঙ্গে যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন যেসব শরিক দলগুলো, তাদের সঙ্গে তার এক ধরনের আলোচনার সম্ভাবনার কথা আমরা শুনতে পেরেছি। তবে সেটা শেষ পর্যন্ত হবে কিনা সেটি এখনো বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। এবং ছোঁয়া, পুরো জায়গাটি তারেক রহমান আসার পরপরে হয়তো আপনাদের জানাতে পারবো তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতির যেই সংকটাপন্ন অবস্থা ছিল সেটার কাছ থেকে অনেকাংশে কেটে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা মনে করছেন তারেক রহমানের আগমনের মাধ্যমে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতা অনেকাংশেই কেটে যাবে। এবং সেই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপিকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিবেন। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেন যেতে পারেন, সেই কারণে তারেক রহমানের এই বাংলাদেশের প্রত্যাবর্তন বড় ধরনের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। এবং বিএনপির অভ্যন্তরীণ যে কোন্দল রয়েছে, আপনি জানেন যে তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, সড়ক বন্ধ করেছেন, কোথাও কোথাও বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে। এখনও অনেক জায়গায়
জায়গায় বিক্ষোভ হচ্ছে, আপনি সেই জায়গাগুলো সেই কোন্দল নিরসন করে দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে যাওয়ার পথে এই তারেক রহমানের বাংলাদেশে আগমন অনেক বড় ভূমিকা পালন করবে। জি শাকির, শুনছিলাম এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরও দেখাচ্ছিলাম ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি আমরা আমাদের চোখে পড়ছে এবং সেই সাথে নিরাপত্তা বলয় যে কতটা রয়েছে, মোতায়েন করা হয়েছে সেটিও আমাদের চোখে পড়ছে। আমার আরেক সহকর্মী আহমেদ রেজাও কিন্তু আছেন সেখানে, তার সঙ্গে এবার একটু যোগ দিয়ে কথা বলতে চাই। রেজা, যদি শুনতে পেয়ে থাকেন একটু যোগ দেবেন আমাদের সঙ্গে। আমরা যেমনটি আমার সহকর্মী আরিফিন শাকিলও আমাদের জানাচ্ছিলেন, জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনার কি চোখে পড়ছে একটু জানাবেন। ছোঁয়া, আমি মূলত জাতীয় স্মৃতিসৌধের এইখানে অবস্থান করছি এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং সেটিকে ঘিরেই আলাদা নিরাপত্তা ব্যবস্থা তো বলয় একটি তৈরি করা হয়েছে এবং সেখানে ব্যাপক নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেটিকে ঘিরে এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় এবং বিপুল নেতাকর্মী সমর্থক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু দুটি বিষয় বলতে চাই আপনাদেরকে যে 17 বছর পরে তারেক জিয়া তিনি যখন বাংলাদেশে আসলেন গতকালকে, তারপর থেকে আজকে মূলত তার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে মূলত জুমার নামাজের পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেই শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া হিসেবে তিনি আসলে আজ শুক্রবার জুমার নামাজের পরে তিনি এখানে উপস্থিত হবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সেইটিকে ঘিরে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আসলে বিপুল এবং সেটি আসলে অনেক এবং বিশাল এবং সেই বিশাল জনগোষ্ঠী এবং বিশাল সমর্থকদেরকে মূলত রক্ষার্থে কিংবা পুরো এলাকাটাতে নিরাপত্তার জন্য আলাদা বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, এপিবিএন, বাংলাদেশ পুলিশ সকলের সমন্বয়ে কিন্তু এই পুরো এলাকাটিতে আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে বিশেষ গোয়েন্দা পুলিশের যে কার্যক্রম সেটিও কিন্তু রয়েছে। তবে ছোঁয়া একটি বিষয় হচ্ছে যে ঠিক গণমাধ্যমের জায়গাটি যেটি আগে নিশ্চিত ছিল যে হয়তো ভেতরে অর্থাৎ গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করে তারেক জিয়া যখন ফুলের শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি সেটি আসলে আগে উন্মুক্ত থাকলেও সেটিতে এখন কিছু বিধিনিষেধ করা হয়েছে। এখন আপাতত গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশের যে বিধিনিষেধ সেটি আসলে এখন বলবৎ রয়েছে। ফলে গণমাধ্যম কর্মীরা এখনই ভেতরে গিয়ে অবস্থানের যে কর্মসূচি সেটিতে আসলে কিছুটা ব্যত্যয় ঘটছে। তবে ঠিক বাইরে থেকে আমরা হয়তো দেখানোর চেষ্টা করছি যে তার যেই দ্বিতীয় দিনের কর্মসূচির যে প্রথম কাজটি অর্থাৎ প্রথম যে কর্মসূচিটি সেটি হচ্ছে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন বীর শহীদদের প্রতি, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্বটি এবং সেখানেই আসলে মূলত তার দ্বিতীয় দিনের প্রথম কাজটি বা কর্মসূচিটি তিনি শুরু করবেন এবং তারপরে তিনি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে সমাধিস্থল অর্থাৎ জিয়া উদ্যান সেখানে তিনি যাবেন, সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। তবে তার আগে অর্থাৎ প্রথম দিনের এই কর্মসূচিকে ঘুরে এখানকার স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছেন বিশেষ করে সাভার এলাকায় এবং নবীনগর এলাকায় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের জন্য অন্যতম একটি দিন এই হিসেবে তারা বলছেন যে তারা আজকে তারেক জিয়াকে দেখতে চান। বিশেষ করে 17 বছরের যেই বাংলাদেশ থেকে দূরে থাকা নেতাকর্মীদের থেকে দূরে থাকা সেটি অবশেষে আসলে তাদের শেষ হয়েছে, সেই পর্বটি শেষ হয়েছে, যবনিকা হয়েছে। ফলে তাদের জন্য এই সময়টুকু এই সময়টুকু আলাদা এবং বিশেষ এবং আনন্দময় বলছেন। তাকে এক নজর এখান থেকে দেখবার জন্য কিন্তু ব্যাপক নেতাকর্মীরা বিশেষ করে বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং একটু আগে আমরা দেখেছি বিএনপির সিনিয়র কয়েকজন নেতা বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য 2-1 তারাও কিন্তু ইতিমধ্যে স্মৃতিসৌধে প্রবেশ করা শুরু করেছেন এবং এরকম বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজন বিএনপির সিনিয়র নেতা তিনি তার গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢুকছেন, বিশেষ করে আমানুল্লাহ আমানকে আমরা দেখতে পাচ্ছি মূলত তিনি এই মুহূর্তে স্মৃতিসৌধে তার গাড়িটি নিয়ে প্রবেশ করছেন। ফলে ক্রমান্বয়ে একের পর এক বিএনপির সিনিয়র নেতারা তারা কিন্তু ঢোকা শুরু করেছেন এবং তাদের এই যে কার্যক্রম অর্থাৎ
তারেক রহমানের কর্মসূচিকে ঘিরে তাদের যে এই কার্যক্রম সেটিকে আসলে আরো ত্বরান্বিত করতে মানুষের পক্ষে নেয়ার জন্যই আসলে তাদের এই কার্যক্রম। এবং গতকাল মূলত বলা হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে তার বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি অ্যান্ড প্ল্যান ফর মাই পিপল। সো ওই যে জায়গাটি যে লাইনটি তিনি আলাদাভাবে বলেছেন, নিশ্চয়ই সেটি নিয়ে আলাদাভাবে কাজ করবেন। তবে তার আগে জনসমর্থন বা মানুষকে একত্রীকরণের ক্ষেত্রে বা দেশের প্রত্যয়, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের যে এক এক করে পর্ব, সেটি আসলে ক্রমান্বয়ে চলা শুরু করেছে এবং আমরা দ্বিতীয় দিনের কর্মসূচিতে সেটি দেখতে পাচ্ছি। এবং আজ মূলত এই কর্মসূচিকে ঘিরে এই স্থানীয় এলাকার মানুষের মধ্যে এক ধরনের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস কাজ করছে, যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাসকে মূলত আরো বা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা পর্যায়ে রয়েছে হয়তো বিএনপির পক্ষ থেকে। তবে বিষয় একটু বলে রাখি যে বিশেষ করে এই স্মৃতিসৌধের যে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর্ব, সেটি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারা আলাদাভাবে হয়তো গণমাধ্যমে প্রচারের জন্য ব্যবস্থা করবেন। তবে গণমাধ্যমের কর্মীদের যেই প্রবেশের ক্ষেত্রে সেটি আসলে কিছুটা বিধিনিষেধ এবং শিথিলতা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমানুল্লাহ আমান তিনি আসলে গণমাধ্যমে কথা বলছেন এবং তিনি জানাচ্ছিলেন হয়তো যে তাদের আগামী দিনের পরিকল্পনা সেটি আসলে কিভাবে। রেজা, আপনি বলছিলেন যে বিএনপির যে সিনিয়র নেতারা আছেন একে একে তারা উপস্থিত হচ্ছেন, শুধুমাত্র অপেক্ষা তারেক রহমানের জন্য।